ঘড়ির কাঁটায় এখন 11:51। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইটেম নম্বর 37-এ থাকা মামলা, সেইটা কখন শুনানির জন্য উঠবে এবং সুযোগ পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন। আমি একবার কোর্টের রুমের ভেতরে কি চলছে জানবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। বিজেন্দ্র, কোর্ট নম্বর 1-এ এই মুহূর্তে আইটেম নম্বর 6 চলছে এবং সিকুয়েন্স ওয়াইজ যদি দেখি তাহলে মুখ্যমন্ত্রীর যে আবেদন রয়েছে সেটা নম্বর 37 রয়েছে, অর্থাৎ আইটেম নম্বর লিস্টে তার 37 রয়েছে। কিন্তু যেহেতু সিকুয়েন্স আগে থেকে ডিসপ্লে করা হচ্ছিল যে 1 থেকে 5 কোর্ট আগে শুনবে, তারপরে 6 থেকে 16 শুনবে, তো 6 নম্বর আইটেম এই মুহূর্তে চলছে এবং 6 থেকে 16 যাওয়ার পরেই 7 নম্বর চলে এসছে। এই মুহূর্তে 7 নম্বর বলতে বলতে 7 নম্বর কেস উঠে গেছে এবং 7 থেকে যখন 16 অব্দি হিয়ারিং হবে, 16-র পরেই কিন্তু আইটেম নম্বর 36 এবং 37 রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 12টার পর তার যে পিটিশন রয়েছে সেটা হিয়ারিং এর জন্য আসতে পারে। তার পিটিশনের আগে জয় গোস্বামীর করা একটা পিটিশন রয়েছে, সেটাও এসআইআর এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের থেকে এসছে এবং সেটারও হিয়ারিং আজকে প্রায়োরিটিতে করতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আরো একটা ইনফরমেশন এই মুহূর্তে আসছে, যেটা হলো কি আজকে ঠিক ছিল কি 1টা অব্দি কোর্ট বসবে, কোর্ট নাম্বার 1, তারপরে এই কোর্টে স্পেশাল বেঞ্চ বসার কথা ছিল, সেক্ষেত্রে বাকি লিস্টগুলো আজকে হিয়ারিং হতো না। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে কি 1টার পরে অর্থাৎ লাঞ্চ ব্রেকের পর 2টোর সময় যখন কোর্ট বসবে সেই সময়ও এই কোর্টই বসবে এবং সেক্ষেত্রে যদি 1টার আগে মুখ্যমন্ত্রী করার পিটিশন লিস্টিং হিয়ারিং না হয় তাহলে লাঞ্চের পরেই হিয়ারিং হওয়ারও সম্ভাবনা একটা রয়েছে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কোর্ট নম্বর 1-এই রয়েছেন, লাস্ট রোতে তিনি বসে রয়েছেন। যখন সেই নাম্বারিং গুলো কল করা হবে, অর্থাৎ যখন 15-16 আসবে, তারপরে খুব সম্ভবত তিনি সামনের রোতের দিকে আসবেন। যেহেতু তিনি পার্সোনালি অ্যাপিয়ার হয়ে কিছু বক্তব্য রাখতে চাইছেন, সেটার জন্য তার আইনজীবীরা পারমিশন চাইবেন সুপ্রিম কোর্টের কি মুখ্যমন্ত্রী নিজে এসেছেন, তার কিছু বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। চিফ জাস্টিস যদি অ্যালাউ করেন বা কোর্ট যদি অ্যালাউ করে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখতে পারেন। কেন কি এইভাবে আমরা দেখেছি যোগেন্দ্র যাদব এর আগে অ্যাপিয়ার হয়ে তার আইনজীবীরা অনুরোধ করছিলেন কোর্টের কাছে, কোর্ট পারমিশন দেয় এবং যোগেন্দ্র যাদব তার বক্তব্য কোর্টের কাছে রেখেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন, খুব সম্ভবত এইভাবেই তিনি আজকে অনুরোধ করে তার বক্তব্য রাখার সুযোগ চাইবেন এবং সুযোগ চাওয়ার পর তিনি তার বক্তব্যগুলো কোর্টের কাছে রাখবেন। ধন্যবাদ বিজেন্দ্র। ফের কয়লা পাচার মামলার তদন্তে দিকে দিকে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এবং দিল্লির মোট 10টি জায়গায় একযোগে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার মধ্যে রয়েছে বুদবুদ থানার নতুন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িও। ফের কয়লার মধ্যে কালো খুঁজতে সক্রিয় ইডি, দিকে দিকে হানা তল্লাশি। এরই মধ্যে আবার কয়েকদিন আগে কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে ইডির অভিযান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ পৌঁছে যাওয়া, নথি নিয়ে বেরিয়ে আসা, তা নিয়েও রাজনৈতিক চাপানোতর চরমে। কিন্তু এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ও ইডির আইনজীবীর আবেদন মেনে এই মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন দিন ধার্য করল সর্বোচ্চ আদালত, যার ভিতরে ইডির অন্য ভূমিকার গন্ধ পাচ্ছে বিরোধীরা। আগের দিন বললো ডাকাতি, আজকে বললো সময় চাই, ন্যাকামি। ইডির দিক থেকে ন্যাকামি। দিল্লিতে যখন কয়লার মামলার গতি প্রকৃতি এই পথে, তখন তারই মধ্যে পশ্চিমবঙ্গে ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান ও দিল্লি সহ 10 জায়গায় অভিযান চালালো ইডি। 3-4 মাস আগে কলকাতার ইডি অফিসে যে এফআইআর করা হয়েছে, সিআইআর যাকে বলা হয়, সেই মামলায় আজকে তল্লাশি অভিযান। দুর্গাপুরের সেপকো টাউনশিপে বালি ব্যবসায়ী প্রবীণ দত্তের বাড়িতে 7 সকালে পৌঁছে যায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেপকো টাউনশিপের দুর্গাপুরের এই বাড়িতেই। ভোরবেলায় সকাল 6টা বাজারও কিছুক্ষণ আগে ঢুকে যায় ইডির আধিকারিকরা এবং বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্স তারা আসে, বাড়ি ঘিরে ফেলে এবং তারপর এই বাড়ির ভেতরে ঢোকে। এই বাড়িটি যেটা জানা যাচ্ছে যে প্রবীর দত্ত বলে একজন তার বাড়ি এবং সে বালির যে ব্যবসা, সেই বালির ব্যবসার সাথে যুক্ত। এখন এই বালি সেটা লিগেলি না ইলিগালি, কীভাবে কোথায় কি পাচার হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। জামুরিয়ায় ব্যবসায়ী অমিত বানসালের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার বাড়িতে টাকা গুনতে আনা হয় মেশিন। পাশাপাশি কাকসায় এক ব্যবসায়ীর বাড়ি এবং কেকে মিনারেল সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। পাঞ্জবেশ্বরের নবগ্রামের কয়লা ব্যবসায়ী মইজুল শেখ ও রানীগঞ্জের বালি ব্যবসায়ী
কিরণ খাঁয়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কলকাতার বড়বাজারে ইনক্রেডিবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে অভিযান চালান ইডির অফিসাররা। প্রকাশ সিনহা, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক নাথাইদের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো ইডি। দু একদিনের মধ্যেই তার বুদবুদ থানার ওসি পদে দায়িত্ব নেওয়ার কথা। সূত্রের খবর, মাসখানেক আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে যাদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে আসে এই মনোরঞ্জন মণ্ডলের নাম। দু একদিনের মধ্যেই বুদবুদ থানার ওসির দায়িত্ব নেওয়ার কথা। তার মধ্যেই মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো ইডি। চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডির তরফে দাবি করা হচ্ছে সেই তল্লাশি অভিযানে যে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন, ডকুমেন্টারি এভিডেন্স, নথি পাওয়া গেছিল, মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি, সেখানে কিন্তু খতিয়ে দেখার পর একাধিক নাম সামনে এসেছে এবং সেখানেই নাম ছিল মনোরঞ্জন মণ্ডল। আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত। তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসে। 2024 সালের 21শে নভেম্বর কয়লা চুরি নিয়ে পুলিশের একাংশকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে আসানসোলের বারাবণী থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চেও পাঠিয়ে দেয়। কিন্তু এরপর 27শে জানুয়ারি বুদবুদ থানার ওসি পদে পোস্টিং হয় মনোরঞ্জন মণ্ডলের, অর্থাৎ ফের সসম্মানে। সেই তাঁর বাড়িতেই কয়লাকাণ্ডে তল্লাশির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের বাহিনীর হাত মাথায় থাকলে অপরাধ করে সাসপেন্ডেড হওয়ার পর আবার ওসি হয়ে যায় কদিনের মধ্যেই। একটা চেইন করে দুর্নীতি এবং টাকা সিন্ডিকেট পুলিশকে সঙ্গে রেখে চলেছে। তার ভাগ দিল্লিও পেয়েছে, তার ভাগ কালীঘাটও পেয়েছে। এখন এতদিন পর মনে পড়েছে তাদের তদন্তে ডাকাডাকি করার জন্য বুদবুদে গিয়ে হাজির হয়েছে ইডি। এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটা তদন্তের বিষয়। যাদের কাছে গেছে তারা বলতে পারবেন, তাদের আইনজীবীরা বলতে পারবেন। এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলার কিছু নেই। তবে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশ অফিসারের বাড়িতেও ইডি হানা ঘিরে এখন তৎপরতা রাজনৈতিক মহলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।